প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব কাশির সঙ্গে রক্ত যাওয়া নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন খ্যাতিমান বক্ষব্যাধি বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার এ.কে.এম. মুস্তফা হোসেন 1954 সালের 16 ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 সালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় হলো, আজকে আমাদের টপিক হলো হেমোপটাইসিস, মানে কাশির সঙ্গে রক্ত যাওয়া। স্যার, কাশির সঙ্গে রক্ত যাওয়ার আমরা জানি অনেক কারণ থাকে। অনেক সময় খুব সাধারণ কারণেও রক্ত যেতে পারে, আবার অনেক জটিল রোগের কারণে হয়। আপনি শুরুতে একটু বলবেন কি যে কাশির সঙ্গে রক্ত যাওয়ার প্রধানতম কারণগুলি কি? হ্যাঁ, কাশির সাথে রক্ত যাওয়ার প্রধান কারণ বলার আগে আমি প্রথমে বলতে চাচ্ছি, কাশির সাথে যখনই রক্ত যায় মানুষ খুব ভীত সন্তুষ্ট পড়ে, মানুষের মনের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়ে যায়। মানুষ মনে করে যে আমি একটা কি যেন মারাত্মক রোগে ভুগতেছি। তো কাশির সাথে রক্ত গেলেই যেটা যে মারাত্মক রোগ তা না। অনেক সাধারণ রোগও কাশির সাথে রক্ত যেতে পারে, আর অনেক মারাত্মক রোগও কাশির সাথে রক্ত যেতে পারে। যেমন সাধারণ রোগগুলোর মধ্যে যেমন অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ব্রঙ্কাইটিস। অ্যাকিউট ব্রঙ্কাইটিস হলেও যেতে পারে, ক্রনিক ব্রঙ্কাইটিস হলেও যেতে পারে। এটা কোনো মারাত্মক রোগ না, আর সেখানে অনেক রক্ত যাবে না। টিউবারকুলোসিস, পালমোনারি টিউবারকুলোসিস, যক্ষা হলো আমাদের দেশের প্রধান কারণ। যক্ষা হলেও কাশির সাথে রক্ত যেতে পারে। তারপর নিউমোনিয়া, মানুষের যদি নিউমোনিয়া হয় তাহলেও কাশির সাথে রক্ত যেতে পারে। লাঞ্জ অ্যাবসেস, বুকের মধ্যে যদি ঘা হয় তাহলে সেখানে যেতে পারে। তারপর ব্রঙ্কাইটিস নামে একটা ব্রঙ্কাইটিসটা খুব কমন। ব্রঙ্কাইটিসে রক্ত যায়, সেখানে প্রচুর রক্ত যায়। তারপর পালমোনারি অ্যাসপারজিলোসিস নামে একটা রোগ আছে, সেখানেও যেতে পারে। এবং এই লাঞ্জের মধ্যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যেটা লাঞ্জ ক্যান্সারও অনেক রক্ত। লাঞ্জ ক্যান্সার হলো ওয়ান অফ দ্য মোস্ট কমন কজেস অফ হেমোপটাইসিস। এই রক্ত যাওয়ার একটা প্রধান, কাশির সাথে রক্ত যাওয়ার অনেক কজ। এছাড়া অনেকগুলো কজ আছে যেগুলো মানে ব্লাডে, মানুষের যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে তাহলেও কাশির সাথে রক্ত যেতে পারে। আর হার্টে যদি মাইট্রাল স্টেনোসিস থাকে তাহলেও কাশির সাথে রক্ত যেতে পারে। এছাড়া আরও অনেক রোগ, যেমন অনেক কানেক্টিভ টিস্যু ডিজিজ, আরও অনেক ডিজিজ আছে যেগুলো হলে কাশির সাথে রক্ত যেতে পারে। এমনকি স্যার, খুব সাধারণ সর্দি কাশির সমস্যা হলেও নেজাল মিউকোজের আপচার হয়ে সেখান থেকে গলায় রক্তটা যায়, পরে কাশির সঙ্গে আসে। তারা রোগী সবাই মনে করেন যে আমার কাশির সঙ্গে রক্ত যাচ্ছে, অথচ খুবই সাধারণ বিষয়। এবং অনেক সময় এই কাশির সাথে যে রক্ত যায় এটাকে বলি আমরা হেমোপটাইসিস। এটার সাথে কনফিউশন করে হেমাটাইটিস, মানে পেট থেকে যে রক্তটা যায়। যেমন গ্যাস্ট্রিক আলসার বা ডুডেনাল আলসার হলে মানুষের পেট থেকে রক্ত আসতে পারে ভমিটিংয়ের মাধ্যমে, এটাকেও অনেকে মনে করে হেমোপটাইসিস। বা অ্যাবডোমিনাল কতগুলো ডিজিজ আছে, অনেক ডিজিজ আছে যেখান থেকে এই তখন ভমিটিং সাথে ব্লাড আসতে পারে, এটাকেও মানুষ মনে করে হেমোপটাইসিস। কাশির সাথে রক্ত আসলে তা না, এটা সেটা না। আপনি কাশির সঙ্গে রক্ত যাওয়ার অনেকগুলি কারণ বললেন, তার মধ্যে খুব সাধারণ কারণ থেকে জটিল রোগও আছে। তো আমাদের রোগীদের তো নিশ্চিত করতে হবে এবং কনফার্ম করতে হবে কি কারণে গেছে। এই রক্ত পড়ার যে ধরন সেটা দেখে বোঝার উপায় থাকে কি এটা খুব জটিল রোগ না সাধারণ রোগ? হ্যাঁ, যেমন অল্প অল্প রক্ত যখন যায় তখন ধরতে হয় এটা হয়তো অ্যাকিউট ব্রঙ্কাইটিস বা ক্রনিক ব্রঙ্কাইটিস বা লাঞ্জ ক্যান্সার, যেটা এটা খুব ডেঞ্জারাস। লাঞ্জ ক্যান্সারে কিন্তু হঠাৎ অনেকগুলো রক্ত যায় না, অল্প অল্প রক্ত যাবে, আর হঠাৎ একদিনও বেশি যেতে পারে যদি কোনো একটা লার্জ ব্রঙ্কাইটিস যে রাপচার হয়ে যায়, লাঞ্জ টিউমার দ্বারা যদি রাপচার হয়ে যেতে পারে। আবার যেমন ব্রঙ্কাইটিস যেটা, সেখানে অনেক রক্ত যাবে। তো যখন আবার কতগুলো ডিজিজ আছে, যেমন গুড পাস্টার সিনড্রোম, সেটা ওই কিডনির সাথে একটা ডিজিজের সম্পর্ক আছে, অটোইমিউন ডিজিজ, সেখানে প্রচুর রক্ত যেতে পারে। আর ওই ব্লাডের মানুষের যদি ক্লটিং ফ্যাক্টর যদি থাকে সেখান থেকেও যেতে পারে। তো এগুলোর জন্য
ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ করতে হবে। যত সাধারণই হোক বা জটিল হোক চিকিৎসকের কাছে যেতে হবে, অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনাদের কাছে আসার পরে আপনারা কি করে রোগ নির্ণয় করেন যে কি কারণে? হ্যাঁ, এখন যদি টিউবারকুলোসিস হয় তাহলে আমরা যে কাশির সাথে যে রক্তটা গেল সেটা আমরা মাইক্রোস্কোপে 3টা স্যাম্পল টেস্ট করি। তাহলে আমরা যদি পাই টিবির জীবাণু যদি পাই তাতে এটা কনফার্ম হয়ে গেল। আর যদি তা না হয় তাহলে আমরা এক্সরে টেস্ট করি, বুকের এক্সরে করি। বুকের এক্সরে করলেও টিউবারকুলোসিস থাকবে, যেমন সেখানে ক্যাপিটারি লিশন পাইতে পারে, আদার লিশাস পেতে পারে। হ্যাঁ, তো টিউবারকুলোসিসের বিভিন্ন ধরনের পিকচার থাকে ওখানে এক্সরেতে। তো এই এক্সরে দেখে আমরা টিউবারকুলোসিস নির্ণয় করতে পারি এটা ক্যাপিটারি লিশাস না এমনি ডিফিউজ লিশাস না মিলিয়ারি টিউবারকুলোসিস না লাঞ্জে কতটুকু ইনভলভমেন্ট হলো এটার দ্বারা। অনেক সময় দেখা যায় হেমোপটাইসিস হলো, কাশির সাথে রক্ত গেল, হ্যাঁ, তারপরে এক্সরেতে দেখা গেলো যে একেবারে ক্লিয়ার, এক্সরেতে কিছু নেই, তখনও তার টিউবারকুলোসিস আসতে পারে। কারণ এই যে কপটা, এই যে কাশির যে কপটা সেটা হলো মনে করেন বিহাইন্ড দ্য রিব, এক্সরে যে মানুষের চেস্ট ক্যাভিটিতে রিব আছে, রিবের বিহাইন্ড দ্য লিশন যদি পিছনে যদি লিশনটা হয় বা বুকের যে পাঁজরের হাড়ের পিছনে যদি ওই যক্ষার যে মেইন ফোকাল পয়েন্ট সেটা যদি সরাসরি হাড়ের পেছনে থাকে তখন এক্সরেতে অনেক সময় নাও আসতে পারে। আবার মনে করেন ট্রেকিওবঙ্কালটিতে যদি হয়ে থাকে নাও আসতে পারে। আবার লাঞ্জের কতগুলো প্যারামিটার আছে, লাঞ্জের সব পিকচার আসে না ইয়েতে এক্সরেতে, সেই জন্য সেখানে সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যান করলে তাহলে তখন অবশ্যই ধরা পড়বে। আচ্ছা, তারপরে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা তো এরকম এক্সরে করলে বা ওই যে স্পুটাম টেস্ট করলে, সাইটোলজি করলে, তারপর ওই সিটি স্ক্যান করলে সেখানে ধরা পড়বে যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তারপর ব্রঙ্কেকটিসিস তো ধরা পড়বে, এক্সরে করলে ধরা পড়বে বা সিটি স্ক্যান করলে ধরা পড়বে। তারপর আদার যে লাঞ্জ অ্যাবসেস সেখানে স্পুটাম টেস্ট করলে ধরা পড়বে, সেখানে কমবে। লাঞ্জ অ্যাবসেস সিম্পলি স্পুটাম টেস্ট করলে যে কি মাইক্রো অর্গানিজমের জন্য অ্যাবসেসটা হলো সেটা ধরা পড়ে, তখন সেটা ট্রিটমেন্ট দেবে। আর এক্সরে তো আসবে লাঞ্জ অ্যাবসেসে। তার মানে রোগ নির্ণয় করে সেই অনুসারে আপনি স্পেসিফিক চিকিৎসায় যাবেন। ব্লাড টেস্ট করতে হবে। স্যার, কাশির সঙ্গে রক্ত যাওয়ার যে কারণগুলি আপনি বললেন তার মধ্যে অত্যন্ত গুরুতর যে রোগটির নাম বললেন সেটি হচ্ছে ফুসফুসের ক্যান্সার। একজন মানুষ ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য কোন বিষয়গুলো ঝুঁকি হিসেবে কাজ করে? সবচেয়ে বেশি ঝুঁকি হলো সিগারেট স্মোকিং। সিগারেট স্মোকিং সবচেয়ে মোস্ট ধূমপান করা ডেঞ্জারাস। আমরা যে ধূমপান করি, তারপর মনে করেন যারা সাদা পাতা জর্দা পাতা খায় সেটাও একটা রিস্ক ফ্যাক্টর, বা অনেকে গুল টুল ইউজ করে এগুলো রিস্ক ফ্যাক্টর। আর অনেকে ওই মনে করেন এই যে কিছু রান্নাবান্না করার সময় বা কিছু কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, এগুলো কিছুগুলো রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর তো হয়। তো মেজর ফ্যাক্টর হলো স্মোকিং। কোন বয়সে বেশি আক্রান্ত হয়ে থাকে সাধারণত? লাঞ্চ ক্যান্সার সাধারণত মিডল টু অ্যাডাল্ট এজ, যে কোনো বয়স হইতে পারে, মিডল এজ বা অ্যাডাল্ট এজে বেশি হয়। ওই যে স্মোকিং করতে অনেক দিন সময় লাগে, তো এই জন্য লাঞ্চ ক্যান্সারে সাধারণত এই জন্য বেশি হয়ে থাকে। ফুসফুসের ক্যান্সারের কি ইনিশিয়ালি কোনো লক্ষণ ধরা পড়ে নাকি লেট স্টেজে, বা কি ধরনের লক্ষণ? এটা সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো ফুসফুসের ক্যান্সার হলে খুব আর্লি স্টেজে হলে পেশেন্ট বুঝতে পারে না যে তার লাঞ্চ ক্যান্সার আছে। যদিও লাঞ্চ ক্যান্সারের যে সিমটম হলো যেমন কি হবে, অ্যানোরেক্সিয়া হবে, কিছু খেতে পাবে না, তার আস্তে আস্তে ওজন কমে যাবে, কাশি হবে, যেটা যক্ষা রোগের বেলায় হয়ে থাকে। তা কাশি হবে, তবে খুশখুশি কাশি হবে। তারপর পরে আস্তে আস্তে কাশির ধরনটা চেঞ্জ হয়ে যাবে, তার গলার স্বর বন্ধ হয়ে যেতে পারে, তার হেমোপটাইটিস, কাশির সাথে প্রচুর রক্ত যাবে। এগুলো হলো সিমটম। তো কিন্তু ইনিশিয়ালি অনেক সময় ধরা, এগুলো অনেক পরে গিয়ে ধরা পড়ে। প্রথম হয়তো একটু রোগীর লস অফ ওয়েট হবে বা অ্যানোরেক্সিয়া হবে, বা অনেক সময় রোগী বুঝতেও পারে না তার লাঞ্চ ক্যান্সার। এই জন্য এগুলোর জন্য একমাত্র এক্সরে করলেও অনেক সময় ধরা পড়ে না, যদি ক্যান্সারের সাইজ যদি খুব স্মল হয়, ভেরি স্মল হয়। এই জন্য সিটি স্ক্যান বা ইদানিং প্যাট সিটি স্ক্যান করলে তখন তাহলে লাঞ্চ ক্যান্সার অতি সহজে ডায়াগনোসিস করা যায়। স্যার, আপনি কাশির সঙ্গে রক্ত যাওয়ার এই ফুসফুসের ক্যান্সার ছাড়া বাকি যেই কারণগুলি বা রোগগুলির কথা বললেন তার অলমোস্ট সব ক্ষেত্রেই যথাযথ চিকিৎসা নিলে, কার্যকরভাবে চিকিৎসা সম্পন্ন করলে ভালো হয়, তার সার্ভাইভাল রেট ভালো। কিন্তু এই ফুসফুসের যক্ষার বেলায় চিকিৎসা পদ্ধতি বা ভালো হওয়ার সম্ভাবনা কতটা? না, যেমন এই যে আপনি যে বললাম, আপনি যে কথাটা বললেন যে এখন লাঞ্চ ক্যান্সার তো খুব ডেঞ্জারাস, কিন্তু এটার যদি হেমোপটাইসিস, এই যে রক্ত যায়,
এটা যদি আমরা যদি টিউবারকুলোসিস চিকিৎসা করি তো ভালো হয়ে যাবে। কারণ বলে তো আগে হয়েছে যার যক্ষা তার নাই রক্ষা, এখন বলে হয়েছে যার হয়েছে যক্ষা তার আছে রক্ষা। সে 6 months to 8 months যদি ট্রিটমেন্ট করে তাহলে তার সম্পূর্ণ ভালো হবে। কিন্তু ক্যান্সারের বেলায় তো আমরা এটা তো বিভিন্ন স্কোয়ামাস সেল কার্সিনোমা আছে, এডিনো কার্সিনোমা আছে, স্মল সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, এক একটার প্রগনোসিস একরকম। ওভারঅল 5 বছরের বেশি সাধারণত আমরা বাঁচে না। এবং এই ক্ষেত্রে সবচেয়ে খারাপ দিক বোধ হয় যে এই ক্যান্সারটা ধরা পড়ে অনেক দেরি, সবচেয়ে স্মল আর্লি স্টেজে ধরা পড়ে না বলে চিকিৎসা জটিল হয়ে যায় এবং ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। স্মল সেল কার্সিনোমা তো প্রথম তো খুব তাড়াতাড়ি ধরা পড়ে না, আর এটা খুব র্যাপিডলি প্রগ্রেস হয়েছে বডিতে। এবং ক্যান্সারের সবচেয়ে বড় ডেঞ্জারাস হলো এই ক্যান্সারটা খুব তাড়াতাড়ি মেটাস্টাসিস হয় শরীরের সমস্ত অঙ্গে, সর্বাঙ্গে। স্যার, তার মানে হচ্ছে যেহেতু ফুসফুসের ক্যান্সার অত্যন্ত পরে ধরা পড়ে, যার জন্য এটার চিকিৎসা জটিল হয়ে যায় এবং ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই জন্য প্রতিরোধের দিকে আমাদের মনোযোগী হওয়া উচিত। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, আশা করি আমাদের দর্শকরা সেদিকে মনোযোগী হবেন। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কাশির সঙ্গে রক্ত যাওয়া বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে আসনটা করব এটা হচ্ছে বোট পোজ বা নৌকাসন। বেসিক্যালি এটা ব্যালেন্স এবং পেটের কোর স্ট্রেংথেনিং ব্যায়াম। কোর বলতে পেট, কোমর, লোয়ার ব্যাক সব কিছু মিলিয়ে। তো আমরা এখানে প্রথম বিগিনার ভার্সনটা দেখব এবং তারপর অ্যাসিস্ট্যান্স হিসেবে অ্যাডভান্স মুভে আমরা অ্যাসিস্টটা নেব। ওকে, এখানে হেল্প করবে শম্পা আর লিও। ওকে, গো বিগিনার। একটা এমন একটা পজিশনে বসতে হবে যে যেন শরীরটা ব্যালেন্স থাকে, কারণ টোটাল বডির ব্যালেন্সটা তখন কোরে, পেটের এবং হিপের মাসলে যাবে। অ্যান্ড ইনহেল অ্যান্ড এক্সেল, আপ লেগস আপ, টোটালি পেটের ব্যালেন্সে। এবং এখানে আমরা হেল্প নিচ্ছি যে হাত দিয়ে পাটা ধরে রাখছি এবং অর্ধেক। অ্যান্ড স্টে দেয়ার, ব্যালেন্স, যে কটা ব্রিথ আপনি নর্মালি করতে পারবেন সে কটা। দেন ইনহেল অ্যান্ড এক্সেল, ডাউন অ্যান্ড রিল্যাক্স। ওকে, ফাইন। এখানটা দুজনের দরকার নেই, যে যার মতো পজিশন থেকে করতে পারেন। বাট অ্যাডভান্সের সময় তখন আমরা করতে পারি যে অ্যাসিস্ট্যান্সটা নিলে ফুল বোট পোজটা যেটা হবে সেটা আমরা এখন দেখব। ওকে, ইনহেল অ্যান্ড এক্সেল, আপ অ্যান্ড স্ট্রেট লেগ। ইয়েস, স্ট্রেট লেগ অ্যান্ড আর্মস ওপেন। এতক্ষণ আমরা যেটা সাহায্য নিয়েছিলাম যে হাত দিয়ে পাটা ধরে রাখছিলাম, পাটা ভাঙা ছিল, এখন পুরো পাটা স্ট্রেট এবং হাতটাও ছেড়ে দিলাম, টোটালি কোর ব্যালেন্সে। অ্যান্ড ইনহেল, এক্সেল, স্লোলি ব্যালেন্সে, যেন নামার সময় ব্যালেন্সটা থাকে। অ্যান্ড ডাউন। ফাইন। তাহলে আমরা দেখছি যে ওঠা এবং নামা এবং স্টেইং টাইম টোটাল। এখানে আমরা হাতের প্রেশারও নিচ্ছি না, হাতের সাপোর্টটাও নিচ্ছি না বা পায়ের সাপোর্টও নিচ্ছি না। আমরা একটু পুরো শরীরে ব্যালেন্সটা রাখছি পেটের উপরে, এবং তাতে পেটটা চাপতে বা কোমরটা চাপতে হেল্প করবে এবং ইন্টারনাল অর্গানসগুলোর কার্যক্ষমতাটাও বৃদ্ধি পাবে। সো দিস ওয়াজ বোট পোজ, এবং এটা টোটাল পেটের সব ধরনের সমস্যার সমাধানের জন্য এটা খুব ভালো একটা আসন। প্রিয় দর্শক, অ্যালার্জিক রিয়াকশনের কারণে বা যে কোনো কারণেই হোক শরীরের ত্বক যদি হঠাৎ লালচে রং ধারণ করে, সেক্ষেত্রে চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমাদের করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। আমাদের শরীর হঠাৎ করে বিভিন্ন কারণে লাল হয়ে যেতে পারে। তার মধ্যে অত্যন্ত কমন একটা কারণ হচ্ছে অ্যালার্জি। হ্যাঁ, এটা যে কোনো বয়সেই হতে পারে, ছোটদের বা মাঝ বয়সে বা বৃদ্ধ বয়সে। তবে ছোটদের ক্ষেত্রে বা বাচ্চা বয়সে এটা খুবই কমন। হ্যাঁ, এটার অন্যতম একটা বহিঃপ্রকাশ হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং সাথে চুলকানো। এটা সাধারণত ফ্যামিলি প্রিডিসপোজিশন বা যে বংশে কারো থাকলে তাদের হওয়ার সম্ভাবনা খুব বেশি। এছাড়াও কিছু এটার ফ্যাক্টর কাজ করে, যেমন কিছু খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পারিপার্শ্বিকতা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন ধুলাবালি বা অনেক সময় কাপড় চোপড়, কারো কটন বা কারো সিনথেটিক, বিভিন্ন কাপড় চোপড় কারোটা ওটা হতে পারে। অথবা কিছু কন্ট্যাক্ট অ্যালার্জি বলি, যেটা আমরা যেমন মেটাল, মহিলাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, মেটাল থেকে হতে পারে, বা বিভিন্ন জিনিসের কন্ট্যাক্ট, যে কোনো জিনিসের কন্ট্যাক্টে হতে পারে। এক একজনের এক একটা জিনিসে অ্যালার্জি হওয়ার প্রবণতা থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে কমন আমাদের যে লক্ষণটা দেখা দেয় সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া এবং চুলকানো। তবে সেক্ষেত্রে আমাদের প্রাইমারি অবস্থায় বা বাসায়
বা যে যেখানেই থাকেন না কেন সেটাতে ঘাবড়ানোর কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। আমরা যেটা প্রাথমিকভাবে করতে পারি সেটা হচ্ছে যে একটা টপিক্যাল বা মলম জাতীয়, সেটা হচ্ছে মোমেটাসন বা মোমেটা অথবা হাইড্রোকর্টিসন জাতীয় অয়েন্টমেন্ট লাগাবো, এবং সাথে একটা অ্যান্টিহিস্টামিন যেমন সেটা হিস্টাসিন হতে পারে, অ্যালাট্রল জাতীয় ওষুধ হতে পারে, এটা খাবো। এবং কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে অ্যালার্জিটা সাথে সাথে আমাদের চোখ মুখ ফুলে না যায় অথবা শ্বাসকষ্ট হয় কিনা। এগুলি হচ্ছে এটার ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বা এটা খারাপ দিকে যাচ্ছে বুঝতে হবে। শ্বাসকষ্ট এবং যেটা বললাম আমি, শ্বাসকষ্টের সাথে চোখ মুখ হাত পা ফুলে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিকটস্থ বিশেষজ্ঞ ডাক্তার যেমন চর্ম এবং অ্যালার্জি বিশেষজ্ঞের কাছে যেতে হবে সেটা চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। চোখের জ্যোতি বাড়াতে সবুজ শাকসবজির জুড়ি নেই, তাই দৃষ্টিশক্তি প্রখর করতে আপনার শিশুকে নিয়মিত শাকসবজি খেতে দিন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে।